নমস্কার আমার বন্ধুরা, আমি আজকে আপনাদের সামনে আমাদের যারা গুরু ভাই বোন তাদের পরস্পরের মধ্যে যে জয়গুরু সম্বোধন হয়, আমি সেই বিষয়ে আজকে একটু আলোচনা করব। আজ সকাল থেকে পরপর কয়েকটি ঘটনায় মনটা ডুবে গিয়েছিল বিষণ্ণতায়। এর আগের আমি একটা যেটা ভিডিও করেছি শীর্ষেন্দু মুখোপাধ্যায়কে নিয়ে, সেইখানে অনেকেই খুব সুন্দর মন্তব্য করেছেন, তার মধ্যে আবার খুব নোংরা গালাগালিও করেছেন। তো এই নিয়ে একটু আলোচনা হচ্ছিল। তো কয়েকজন তারা আমাকে নানা রকম পরামর্শ দিলেন। সেই পরামর্শগুলো আমি এখানে কি সেটা বলতে চাইছি না, আপনারা নিজেরাই বুঝে নিন ইঙ্গিতে। তো এইসব বিষয় নিয়ে একটু আলোচনা থেকে বিরত থাকার জন্য বেশ আমাকে তারা, আমার খুবই হিতাকাঙ্ক্ষী, তারা আমাকে বললেন। এবং গুরুভাই, তারা আমাকে ভালোবাসেন, ভালোবেসেই তারা আমাকে পরামর্শ দিতেই পারেন, পরামর্শ দিয়েছেন। আমি সেই পরামর্শ সাদরে গ্রহণ করেছি, আমার ভিতরেই রেখেছি। কিন্তু মনটা বিষণ্ণতায় ভরে উঠেছিল। এই জন্যই যখন এইসব আলোচনাগুলো হচ্ছিল সকাল থেকে, তারপরে পরপর যে ঘটনাগুলো ঘটেছে সে আমি একটা একটা করে ঘটনা আপনাদের সামনে তুলে ধরব। তো প্রথমে যখন আমার সঙ্গে এইসব কথাগুলো নিয়ে আলোচনা হচ্ছিল, তখন সে আলোচনাগুলো বাদ বিতণ্ডা করে তো লাভ নেই। তো যাই হোক, লাস্টে বেশ তার মাঝে সকলেই বেশ জয়গুরু জয়গুরু বলে, শুরুতেও জয়গুরু এবং শেষেও জয়গুরু বলে আমাকে তারা দিলেন, আমার থেকে বিদায় নিলেন। তো যাই হোক, গিয়ে যার সঙ্গে যখনই কথা বলছি তাকেই দেখছি বিষয়ের মূল থেকে সরে গিয়ে ডালপালা নিয়ে মত্ত। এমনটা যে আজই শুধু ঘটেছে তা নয়, এটা হচ্ছে প্রতিদিনকার ব্যাপার। ঘরে বাইরে যে বিষয় নিয়েই আলোচনা হোক না কেন, আলোচনা মূল থেকে সরে যায় অনেক অনেক দূরে। মুখে যখনই তারা কথা বলছেন, সেই বিষয়ে যখন আলোচনা করছেন, তখন দেখা যায় যে সেই আলোচনা তারা মূলে কেউ হাত দিতে চাইছে না, মূলে কেউ যেতেও চায় না, থাকতেও চায় না। সময়ও নেই কারো অত মূলে হাত দেওয়ার বা মূল কথা শোনার, কিন্তু চাই একটা চটজলদি জোড়াতালি দিয়ে সমাধান। আর ফলস্বরূপ সমাধান তো আসে না, কোনো দিনই আসে না। আর একটা এটা ছাড়া বিষয় হলো, আলোচনা যখন হয় তখন কেউ কারো কথা শোনে না, সবাই বলে যায় যে যার মতন, সে বুড়ো বাচ্চা যেই হোক না কেন। ফলে অবশেষে চুপ করে যেতে হয়। নয়তো মনে হয় তখন একটা যে কিছু বলি না, তখন ভাবি না এখানে মান থাকবে না, তো সেই জন্য আর তখন কিছু বলি না। যতক্ষণ কথা না বলা যায় ততক্ষণই ভালো। আর কথা বলতে গেলেই একটু সময় যেতে না যেতেই শুরু হয়ে যায় গণ্ডগোল, বিপত্তি, চারপাশ একেবারে ঘেঁটে ঘ হয়ে যায় মুহূর্তে। এমনই কয়েকটি ঘটনায় বিপর্যস্ত হয়ে বিষণ্ণতায় ভরেছিল মনটা। সকাল সকাল আপনাদের সামনে যে ঘটনাগুলো ঘটেছিল সেগুলো আমি একটা একটা করে তুলে ধরছি। যে পারিবারিক সমস্যা নিয়ে কয়েকজন এসেছিলেন আলোচনা করতে। তো ইচ্ছে ছিল না আলোচনায় বসার, আজকাল আর ভালোও লাগে না কোনো আলোচনায় বসতে। কারণ আলোচনা মানেই কয়েকজন সীমাহীন ভাঙাচোরা মানুষের উপস্থিতি, যারা নিজের বাড়ির পারিবারিক জটিল সমস্যায় নাজেহাল, তারাই আবার পরশির উদ্ধারকর্তা। নিজের জীবনে, নিজের পরিবারে, নিজের ঘরে ঝুলে ঝুলে ভর্তি, কিন্তু অন্যের জীবনের, অন্যের পরিবারে, অন্যের ঘরের ঝুল ঝাড়তে নেমে পড়ে লম্ফ দিয়ে ঝম্প মেরে। এমনকি সমাজকে বদল ডালোর রূপকার যারা বিপ্লব করতে এসেছিল, যারা বিপ্লব পরিবর্তন করতে চায়, সমাজ ব্যবস্থার, সমাজ দেশ গঠনের জনপ্রতিনিধি যারা, তারা
তাদের নিজের নিজের পরিবারে, নিজের জীবনে কথাবার্তা, মুখের ভাষা, চোখ মুখ, চালচলন, আচার আচরণ, ঘরের পরিবেশ সবেতেই আপাদমস্তক ঝুলে ঢাকা হয়েও তারা আসে অন্যের ব্যাপারে নাক গলাতে। এক জায়গায় কয়েকজনের উপস্থিতি মানেই হাটে পরিণত হওয়া। কথায় আছে, সেই একে মিনমিন দুয়ে পাট, তিনে গণ্ডগোল চারে হাট, ঠিক তেমনি। যাই হোক, তবু অনিচ্ছা সত্ত্বেও বসতে হলো। স্বাভাবিক নিয়মেই আলোচনা শুরু হলো। বোঝাবার চেষ্টা করেছিলাম ধীরে ধীরে সুতোর গিট খুলতে, কিন্তু তা সম্ভব হলো না প্রতিপক্ষের অসহিষ্ণুতার কারণে। যার সমস্যা তার সময় নেই সমস্যা সমাধানে, ধৈর্য ধরে সমস্যার যে জট, সেই জটের গিট খোলার। আর যারা মধ্যস্থতাকারী, তাদেরও সময় নেই দীর্ঘ সময় ধরে উভয় পক্ষের কথা শুনে সমস্যার গভীরে পৌঁছে সমাধানের পথ খুঁজে, সমাধানের সূত্র খুঁজে বের করে সমাধান করা। অথচ বিচারক হয়ে বসেছে সমস্যা সমাধানে মানুষের আদালতে। সমস্যা শোনার বা সমস্যার উৎস খোঁজার কোনো দরকার নেই। আর সমাধান কি, সমাধান কোথায়, তা তো জানেই না। জোর করে একটা কিছু চাপিয়ে দিয়ে নিজের সমাজসেবার দায়িত্ব পালন করলেই হলো। যে দোষ করেছে আর যে দোষ করেনি, উভয় পক্ষকেই মেনে নিতে হবে ঝোলের লাউ অম্বলের কদু সিদ্ধান্ত। সবাই ওই গোড়া কেটে আগায় জল দিতেই অভ্যস্ত। অত সময় নেই দোষ গুণ বিচার করার, কে দোষী আর কে নির্দোষী ওইসব দেখতে যেও না গুরু। সমস্যা মেটাও। ঠিক এমনি যখন অবস্থা চলছে আলোচনা টেবিলে বসে, তখনই একজন আচমকা বলে উঠল, জয় গুরু, চলো 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 চলো, সব মিটে গেছে, জয় গুরু। আজকের মতো এখন সব মিটে গেছে, বাকি সব পরে দেখা যাবে। জয় গুরু প্রকাশদা, কি তাই তো? আমি প্রশ্নকর্তার মুখের দিকে তাকিয়ে অবাক হয়ে ভাবলাম, এখানে জয়গুরুর কি হলো? সমস্যা মেটা তো দূর, সমস্যাটা কি তাই জানতে পারলাম না। কারণ শোনাই হলো না ভালো করে, বুঝতেই পারলাম না কার দোষ আর কার দোষ না। খাজনার চেয়ে বাজনা তীব্র হওয়ার কারণে সমস্যা মেটানোর ক্ষমতা তো কারো নেই। শুধু শালা 12 হাত কাকুরের 13 হাত বিচির মতো কুটকচালের কুটকটানি আর অকারণ জয়গুরু ধ্বনি। সকাল সকাল মন মেজাজ সব নষ্ট। আর শালা গিন্নির চা জল খাবার তৈরি আর পরিবেশনের পরিশ্রম। আসল কাজ কিছুই হলো না। হৈ হৈ করে এলো, হৈ হৈ করে সব চলে গেল। অবাক লাগে তার মধ্যে যখন বেশ 50 ঊর্ধ্ব মানুষেরা থাকে। যাই হোক, আবার একদিন বসা হবে বলে সবাই যে যার মতো চলে গেল। আমি হাসি মুখে 4 অক্ষরের মতো ঘাড় নেড়ে সম্মতি দিলাম আর একদিন এসে ... মেরে যাবার জন্য। নিজেকে নিজে মনে মনে বললাম, শালা বেকুব, শুধু শুধু জড়িয়ে পড়া, সমাধান কোনো পক্ষই চায় না, শুধু কাউতালি আর কাউতালি। সকাল সকাল বাঁশ কেন ঝাড়ে, আয় মোর ... একটু বেলা হতেই দোকানে গেছি কিছু জিনিস কিনতে। গিন্নির নির্দেশ মতো কয়েকটা জিনিস আনতে হবে, পনির, মুগ ডাল, পাউরুটি, বাটার আর হলদিরামের ভুজিয়া ইত্যাদি ইত্যাদি কিছু জিনিস আনতে দোকানে বের হতে হবে। তো মেঘলা আকাশ, বেশ ঠান্ডা বাতাস দিচ্ছে, কোথাও বৃষ্টি হয়েছে, এখনো হচ্ছে, আর কাল রাতেও বৃষ্টি হয়েছিল, বেশ সুন্দর। মাথার উপরে সূর্যি মামার চোখ রাঙানি নেই,
তাই সকাল সকাল বালখিল্য সমাজসেবায় বিরক্ত হলেও প্রসন্ন মনেই বেরিয়েছিলাম জিনিস আনতে। দোকানে জিনিস নিচ্ছি, হঠাৎ কানে ভেসে এলো, জয় গুরু। গুরু। ঘাড় ঘুরিয়ে দেখলাম আমারই একজন পরিচিত আর একজনকে বলছে কথাটা। উত্তরে অন্যজন বেশ উল্লসিত স্বরে বলল, এনজয় গুরু। বেশ ফুর্তিতেই আছে দেখলাম দুজন। উচ্ছ্বাস দেখে মনে হয় যেন কোনো সমস্যা নেই জীবনে। ভালো লাগে এরকম হাসি খুশি মানুষ দেখতে। সবাই হাসি খুশি থাকুক, পরমপিতার রাতুল চরণে এটা আমার একান্তই প্রার্থনা। সবাই ভালো থাকুক, এরকম আনন্দ উচ্ছ্বাসেই থাকুক। দুদিনের জন্য তো জীবন, পৃথিবীতে কেউ আমরা চিরদিনের জন্য আসিনি, আর কেউ 500 বছরও বাঁচব না। খুব বেশি হলে 50, 60, 70, 80, 90। পরমপিতার সঙ্গে যুক্ত থাকলে তখন তার কাজে যুক্ত থাকে, তখন এক্সটেনশান করেন তিনি। যে আয়ুটা আমরা নিয়ে আসি তখন তিনিই একমাত্র পারেন সেটাকে টেনে বাড়িয়ে দিতে, বড় করে দিতে আয়ুটাকে। তা ভালো লাগে, সবাই হাসি খুশি থাকুক। ওয়েদারের একটা প্রভাব পড়ে মানুষের জীবনে। এই যে এনজয় গুরু, এই এনজয় গুরুর উত্তরে আমার যে পরিচিত জন, যে প্রথমে জয় গুরু বলে ডাক দিয়েছিল, সেই পরিচিত জন প্রত্যুত্তরে তাকে বলছে, কবে আর হবে এনজয় গুরু? আজকের ওয়েদারটা দেখো গুরু, জয় গুরু বলেই খালাস হবে এনজয় গুরু। এই ওয়েদার আর পাবে না, হয়ে যাক সেলিব্রেট বলেই সে তখন গান ধরল। ওই গানটা আছে খুব সুন্দর, মহেন্দ্র কাপুরের গান, এ নীলে গগন কে তলে धरती का प्यारो पले, ए नीले गगन के तले धरती का प्यारो पले, ऐसे ही जग में आती है सुबहें, ऐसे ही शाम ढले, ए नीले गगन के तले धरती का प्यार पले বলেই আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরে হেসে বলল, গুরু তোমার থেকেই তো পরিস্থিতি অনুযায়ী এসব শেখা। যখনই এরকম ওয়েদার হয় তখনই তুমি গাইতে, এ নীলে গগন কে তলে ধরতি কা প্যার পলে বলে আমাকে জড়িয়ে ধরল। আমি ওর দিকে তাকিয়ে হেসে বললাম, গাইতাম, এটা ঠিক কথা, সঙ্গে ওয়েদার সেলিব্রেট করার কথা বলতাম নাকি? সঙ্গে সঙ্গে আরও জোরে ঝাপটে ধরে হ্যাঁ 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 করে হেসে উঠল। ভাবলাম, শালা সবেতেই জয়গুরু, মালের প্রোগ্রামেও জয়গুরু, জয়গুরুর আজ এই হাল। যাই হোক, দিনটা কেটে গেল, সন্ধে হলো। সন্ধেবেলা সবে বসেছিলাম, চায়ের কাপ হাতে নিয়ে বসেছিলাম টিভি দেখব বলে। টিভি খুলতেই কানে ভেসে এলো, জয় গুরু জয় গুরু। কোনো একটা প্রোগ্রাম, কোনো প্রোগ্রামে একজন আরেকজনকে বলছে। এমনিতে টিভি দেখি না, দেখার সময়ও পাই না। মাঝে মাঝে ভালো প্রোগ্রাম বা সিরিয়াল হলে আগে দেখতাম, এখন আর দেখি না। ঘরে দুটো টিভি, না চলতে চলতে দুটোই নষ্ট হয়ে যেতে বসেছে। আগে যখন মাঝে মাঝে টিভি দেখতাম সময় পেলে, তখন কয়েকটা এপিসোড দেখার পরে ইন্টারেস্ট চলে যেত। ওই চুইংগামের মতো টানতে টানতে সিরিয়ালটা যখন এক সময়
যখন ছিঁড়ে যাওয়ার মতো উপক্রম হতো, তো তখন দেখতাম সিরিয়ালের ওই গল্পের সুর যখন আর থাকছে না, ছিঁড়ে যাচ্ছে, তখন আর দেখার ধৈর্য থাকতো না। কুঞ্জকলি মনে পড়ছে আমার, কুঞ্জকলি আর রাধারানী একটা দুটো সিরিয়াল হয়েছিল। তো যখনই কোনো প্রোগ্রাম দেখতাম তার মধ্যে এই দুটো সিরিয়াল, একটা দুটো মানে প্রথম দিকে যখন শুরু হয়েছিল তখন দেখার চেষ্টা করতাম সন্ধ্যেবেলা যখন ঘরে থাকতাম। মাঝে মাঝে কাজের চাপে বাদ পড়ে যেত। দুটো সিরিয়ালই দেখতে দেখতে বুঝতে পারছিলাম বেশ যখন জমে উঠেছে, যখন আগ্রহটা খুব সিরিয়াল দুটোর উপর চেপে বসছে, দেখতাম মানে সিরিয়াল কর্তৃপক্ষ মানে সিরিয়াল দেখার যে ধৈর্য, সেই ধৈর্যটাকে নষ্ট করতে এবং বিরক্তি উৎপাদন করার জন্য ঘুঁটি সাজাতে বসে গেছে। অবশেষে দেখা গেল আরও একটা সিরিয়ালের অপমৃত্যু ঘটতে চলেছে। অকারণ চরিত্র সংযোজনের যে কী দরকার পড়ে পরিচালকের তা বুঝতে পারি না। যেমন কুঞ্জকলি যে সিরিয়ালটা হতো, সেই সিরিয়ালে একটা বিরক্তিকর বোরিং চরিত্র ছিল তান্ত্রিক পিসির। আপনারা যারা এটা দেখেছেন, আমি তো পুরোটা দেখিনি, ওই শুরু হয়েছিল, শুরুর পরে যখন ঠিক এই জায়গাটা এসে গেল, সেই তান্ত্রিক পিসির যে বোরিং চরিত্রটা, সেই তান্ত্রিক পিসির হঠাৎ অকারণ বিদ্ঘুটে গলায় জয়গুরু 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 বলে বিরক্তিকর চিৎকার নিয়ে এসে টিভির পর্দায় ভেসে উঠত। আর ওই চিৎকার সারা কান ঝালাপালা করে দিত। সেই বিদ্ঘুটে গলায় বিরক্তিকর এক সুরে জয়গুরু। আবার সেই জয়গুরু সবার বাপের সম্পত্তি হয়ে গেছে। অত সুন্দর সিরিয়াল কুঞ্জকলির কৈশোরের শুরুতেই বলাৎকার করে না ছাড়লে পরিচালকের চলছিল না। শালা সব 4 অক্ষর। জয়গুরু কি সস্তা হয়ে গেল? টিভি তো অনেকবার দেখেছি, বাংলা গানের এক সঙ্গীত শিল্পী, এই লোকসঙ্গীত টঙ্গীত গায়টায়, তাকে দেখতাম প্রায় সময় এনজয় গুরু বলে চিৎকার করে উঠতে। কেউ হয়তো জয়গুরু বলল, সঙ্গে সঙ্গে তিনি বেশ একদম ছ্যাবলার মতন কাউন্টার করে উঠতেন, এনজয় গুরু। জয়গুরু আর এনজয় গুরু শুনতে শুনতে মনে হলো জয়গুরু আজ এনজয় গুরু হয়ে খিল্লি হয়ে দাঁড়িয়েছে সবার কাছে। যাক, তারপরে তো টিভিটা বন্ধ করে দিলাম, আর দেখলাম না। তারপরে রাতে খাওয়া সেরে কম্পিউটার নিয়ে বসলাম, একটু খুলে বসে একটু দেখছিলাম যে ফেসবুকে কোথায় কে কী মন্তব্য পেশ করেছে, কোথায় কি আপডেট খবর আছে তা জানার জন্য। পেজ খুললেই কমেন্টের ঘরে শুধু জয়গুরু আর জয়গুরু। কারো কোনো মন্তব্য নেই, শুধু ঠাকুরের ছবি পোস্ট, বাণী পোস্ট, আর নিজের একটু আধটু গান পোস্ট। আর যে অভিজ্ঞতা যার যতটুকু হয়েছে, যে যতটুকু ঠাকুরকে বুঝেছে সে সম্পর্কে সেখানে তাদের জ্ঞান তুলে ধরা, আর সঙ্গে জয়গুরু। ঠাকুর নিয়ে বিরোধীরা যখন খিস্তি করে, নোংরা কথা বলে ঠাকুর পরিবার এবং শ্রী বর্দার পরিবার, আচার্য পরিবার, আচার্য প্রথা, আচার্য পরম্পরা ইত্যাদি নিয়ে যখন খিস্তি করে, সেখানেও প্রেম বিতরণ যখন হচ্ছে, খিস্তির প্রেম বিতরণ হচ্ছে, তখন সেই আবার সৎসঙ্গী কিছু আছে মানুষ, তারা নামী বিরোধী, তারাও আবার বিরোধী সৎসঙ্গী, কিন্তু যারা রাত দিন শ্রী ঠাকুর সৃষ্ট সৎসঙ্গ প্রতিষ্ঠানের ও শ্রী বর্দা ও তার পরিবারের সবার গোষ্ঠী তুষ্টি করে যাচ্ছে পরম প্রেমময়ের প্রেমের পতাকার তলায় প্রেম ছড়াতে।
সেখানেও প্রতিবাদের কোনো একটা কথা নেই সৎসঙ্গী গুরু ভাই বোনেদের। আছে শুধু প্রেম প্রেম প্রেম, আর প্রেম ছড়াতে 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 সঙ্গে সঙ্গে তারপরে জয়গুরু জয়গুরু জয়গুরু। ঠিক একই রকম পথে ঘাটে হাটে বাজারে সর্বত্র দেখা হলেই সৎসঙ্গীদের জয়গুরু জয়গুরু আর জয়গুরু। জয়গুরুর তুফান চলেছে। প্রতিদিনই এমন হয়। কাল হয়েছিল, আজ সকালে হয়েছে, আবার আগামী দিন কাল সকাল সন্ধে রাতেও হবে। এ যেন ট্র্যাডিশনে পরিণত হয়ে গেছে। চারদিকে পথে ঘাটে চায়ের দোকানে মোড়ে মোড়ে সিনেমা সিরিয়ালে শুধু জয়গুরু নিয়ে ঢোল বাজছে আর বাজাচ্ছে, আর ইয়ার কি ছ্যাবলামো হচ্ছে। দীক্ষিত অদীক্ষিত, রাজনৈতিক অরাজনৈতিক, শিক্ষিত অশিক্ষিত, ধার্মিক অধার্মিক সবাই শালা শুধু দেখা হলেই পরস্পরের সাথে বলছে জয়গুরু জয়গুরু জয়গুরু। সৎসঙ্গী গুরু ভাইয়ের সঙ্গে দেখা হলে বলে জয়গুরু। শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের দেহরূপে থাকার সময় থেকে এটা সৎসঙ্গীদের প্রথা হয়ে দাঁড়িয়েছে। এখন সব গুরু শিষ্যরা পরস্পরের সঙ্গে দেখা হলেই জয়গুরু বলে। একদিন শুনছিলাম একজন নামী প্রতিষ্ঠিত সঙ্গীত শিল্পী, এখন তিনি প্রয়াত, যিনি সঙ্গীত জীবনের পরবর্তী অস্তকালীন সময়ে বর্তমান শাসক দলের রাজনীতির জগতে এসে নাম লিখিয়ে এমএলএ ইলেকশনে দাঁড়িয়েছিলেন ও জিতেছিলেন। তিনি তার বিধানসভা এলাকায় তাঁর গুরুর এক অনুষ্ঠানে তাঁর গুরু ভাই বোনেদের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় জয়গুরু জয়গুরু বলে তার বক্তৃতা শুরু করলেন। আর তারপরই দাবি করলেন যে এই জয়গুরু নাকি সেই ধর্মীয় সংগঠনের পেটেন্ট, তিনি যে গুরুর শিষ্য। যাই হোক, যার যেরকম যেটা মনের ইচ্ছে প্রকাশ করা, দাবি তুলে ধরা, এটা সবার গণতান্ত্রিক অধিকার। এটা নিয়ে আমি কিছু বলতে চাইছি না। এটার ইতিহাস যারা জানে। এই জয়গুরু শব্দের ব্যাপকতা এমনই যে এই শব্দ শুনলেই লোকে বুঝতে পারে এবং ধরেই নেয়, তার সে সৎসঙ্গী হোক বা না হোক, অন্য গুরুর শিষ্য হোক, তারা ধরেই নেয় জয়গুরু মানেই এরা সৎসঙ্গী। এই সৎসঙ্গী গুরু ভাইয়েরা পরস্পরের সঙ্গে দেখা হলেই বলে জয়গুরু। সেদিন যাচ্ছি রাস্তা দিয়ে কয়েকজনে মিলে, পাশ দিয়ে সাইকেল চালিয়ে যেতে যেতে একজন আরেকজনকে চিৎকার করে ঠাকুরের কথা বলতে বলতে যাচ্ছে। কি উৎসাহ, কি উন্মাদনা, কি ইষ্টপ্রাণতা তাদের! বলতে বলতে যাচ্ছে ঠাকুর সম্পর্কে, জোরে জোরে জোরে, রাস্তায় সবাই শুনছে। আর হঠাৎ আমাকে দেখে, আমাকে চেনে, আমার পরিচিত, আমাকে দেখে চিৎকার করে চলন্ত অবস্থায় না থেমে, থামার প্রয়োজন মনে করেনি, একটু দাঁড়াবে, দাঁড়িয়ে যে একটু কথা বলে না, সেই চলন্ত অবস্থায় সাইকেল চালিয়ে জোরে, তার পাশাপাশি সাইকেল চালিয়ে যেতে 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 ঠাকুর সম্পর্কে কথা বলতে বলতে হঠাৎ আমার দিকে তাকিয়ে চিৎকার করে ঠাকুরের কথা বলার মাঝখানেই জয়গুরু বলে উঠল। তো এই যে আমার পাশ দিয়ে যাওয়ার সময় যে জয়গুরু বলে চলে গেল, যেন জয়গুরু শব্দটা একটা খোরাকের বস্তু। আমি ওই যাদের সঙ্গে যাচ্ছিলাম, বিশেষ একটা কাজে উত্তরপাড়া থানায় যাচ্ছিলাম, যাওয়ার পথে এরকম উৎকট ভক্তি দেখে আমার সঙ্গে যারা ছিল সাথীরা, তাই সাথীদের একজনের মুখ দিয়ে বিরক্তিতে বেরিয়ে এলো যত সব আওয়াল। খারাপ লাগলো ব্যাপারটা, মনটা বিষণ্ণ হয়ে পড়ল হঠাৎ এমন ঘটনায়। এই যে সৎসঙ্গী গুরু ভাইয়েরা পরস্পরের সঙ্গে দেখা হলেই জয়গুরু বলে, এই বলার সময় এরা গুরুর জয় হচ্ছে কি পরাজয় হচ্ছে সেদিকে খেয়াল রাখে না। তোতা পাখির শেখানো বুলির মতো শুধু দেখা হলেই বলে জয়গুরু। জয়গুরুর অর্থ যে গুরুর জয় হোক, আর সেই জয় আসে যে শিষ্যের জীবনের সার্থক প্রতিফলনে, সেদিকে শিষ্যের চোখ নেই।
মন নেই, নেই কোনো ধ্যান। আর জয়গুরু বলার পর মুহূর্তে নিজের চরিত্রের চাল চলন, হাব ভাব, আদব কায়দা, আচার ব্যবহার, কথাবার্তা, কাজকর্ম, ভাবনা চিন্তার প্রতিফলনে যে গুরু অসম্মানিত হচ্ছেন, নিন্দিত হচ্ছেন অপমানিত, ফলে গুরুর প্রতি মুহূর্তে যে পরাজয় ঘটে চলেছে সেদিকে ধার ধারে না এই সমস্ত সৎসঙ্গীরা। ঈশ্বরকে আয়ের উপকরণ বানিয়ে নিয়ে দিব্যি মৌরুষি পাট্টা জমিয়ে বসেছে। ঠাকুরকে দাবার ছকের বোড়ে বানিয়ে নিজের বৃত্তি প্রবৃত্তিকে হাতিয়ার করে ঝাঁপিয়ে পড়েছে ইষ্ট প্রতিষ্ঠা ও ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠার নামে, আত্মপ্রতিষ্ঠা ও স্বার্থ প্রতিষ্ঠার লক্ষ্যে, অর্থ মান যশের তীব্র কামনায়। কেউ বা অতি ভক্তিতে হিতাহিত জ্ঞান পর্যন্ত হারিয়ে ফেলছে। বেশিরভাগ সৎসঙ্গী সাধারণ গুরু ভাই বোন ঠাকুরকে কুলুঙ্গিতে দুনিয়ার ভগবানের মাঝে তুলে রেখে কুসংস্কারের মাঝে বেঁধে ফেলেছে অশিক্ষা কুশিক্ষার অন্ধকারে। জানি না এর পরিণতি কোথায়। ঠাকুরের সব বলে যাওয়ার পরেও, আচার্য পরম্পরার সাহসচর্যে এত শোনার পরেও, বর্তমান আচার্যদেবের নিত্য সত্যকে তুলে ধরার পরেও কোথায় জানি মনে হয় আমরা সবাই ঠিক করে নিয়েছি নিজের বৃত্তি প্রবৃত্তির ইশারায় আমরা চলছি ও শেষ দিন পর্যন্ত চলব, নিজের ইচ্ছে মতো চলব। যতই শ্রী শ্রী আচার্যদেব আমাদের সামনে সহজ সরলভাবে আমাদের করণীয় কি, আমরা ঠাকুরকে কেমনভাবে ভালোবাসবো, আমরা কেন দীক্ষা নিয়েছি, কেন আমরা নিজেদের সৎসঙ্গী বলবো, ঠাকুরের স্বপ্ন কেমনভাবে পূরণ করা যায়, ঠাকুরের কথাগুলো কেমনভাবে নিজের চরিত্রে গেঁথে তোলা যায়, নানা রকমভাবে কত সুন্দরভাবে তিনি সহজ সরলভাবে মানুষের কাছে তুলে ধরছেন, আমাদের কাছে তুলে ধরছেন, এবং সেই কথাগুলি নানাভাবে ছড়িয়ে পড়ছে ফেসবুকে, ইউটিউবে। তথাপি আমরা সৎসঙ্গীরা, অন্যদের কথা আমি ছেড়ে দিচ্ছি, অন্যদের কথা আমার বলার অধিকার নেই, অন্যদের কথা বলবও না। যারা বিরোধী, সৎসঙ্গী নয় অথচ বিরোধী, আর যারা সৎসঙ্গী নামধারী যারা বিরোধী, তাদের সম্পর্কে তো আমার কিছু বলার নেই। তার কারণ হচ্ছে সেটা ঠাকুরের ব্যাপার, ঠাকুর বুঝবেন তারা কতটা ঠিক কতটা বেঠিক। তারা পাণ্ডবের পক্ষ অবলম্বন করছে, কৌরব পক্ষ অবলম্বন করছেন। শ্রীকৃষ্ণ শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে এসে সমস্ত প্রত্যক্ষ করছেন, দেখছেন তিনি। আর ওই শিশুপাল যে 100টা অপরাধ করার পর তার মা যখন এসে তার পা ধরে কেঁদেছিল শ্রীকৃষ্ণের, তখন শ্রীকৃষ্ণ তাকে ধরে বলেছিলেন যে পিসি, আমি শিশুপালের 100টা অপরাধ ক্ষমা করব, 100টা পার হয়ে গেলে আমি কিন্তু। আর এই যে চরম ধৈর্য শক্তি, সহ্য শক্তি, এই যে চরম ক্ষমা, এটাও বোধহয় ঠাকুরের কি বলবো, বাৎসল্য রসের বিরাট প্রকাশ। তো যাই হোক, এই বাৎসল্য রস কতটা তাচ্ছিল্য তিনি নিজেই বলেছেন তার একটা বাণীতে, সেটা পরবর্তী আমি এপিসোডে আপনার সামনে তুলে ধরব। প্রশ্ন জাগে মাঝে মাঝে যে এই বাৎসল্য রসের ফলে কি কতটা ক্ষতি হচ্ছে। তো যাই হোক, সেটা তো বিচার করার ক্ষমতা আমার নেই। কে বিচার করে? আমার নিজেরই তো প্রচুর দোষ। আমি কি বিচারে ভাড়া পড়া নিজের হাতে নিতে পারি? তো যাই গিয়ে শ্রী ঠাকুর নিজে জানেন 100টা অপরাধ কবে পূর্ণ হবে। তারপর তিনি যে পাণ্ডব পক্ষ, যে কৌরব পক্ষ, শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র নতুন রূপে যে কৃষ্ণ, যে তিনি মহাভারতের যুগে ছিলেন এবং এবার যে এসেছেন, এবার তিনি সেটা বিচার করবেন।
পাণ্ডপক্ষ কৌরবপক্ষকে দেখে নেবেন, তো তাদের কথা আমি ছেড়ে দিচ্ছি। তো আমরা যারা সৎসঙ্গী, আমরা যারা মূল কেন্দ্রের সঙ্গে যুক্ত, আচার্য প্রথা আচার্য পরম্পরা মাথায় নিয়ে সাক্ষাৎ আচার্য দেবের মধ্যে যে ঠাকুরকে আমরা অনুভব করতে পারি, জীবন্ত অনুভব করতে পারি, তার চলা বলা কথা আচার ব্যবহার চালচলন, তার মুখের হাসি, চোখের চাউনি, অঙ্গুলি হেলন, তার সমস্যা সমাধানী বাণী, সমস্ত কিছুর মধ্যে দিয়ে যে জাগ্রত জীবন্ত প্রকট হয়ে উঠছে ঠাকুর প্রতিদিন প্রতি মুহূর্তে, তারপরেও যদি আমরা আমাদের মধ্যে ঠাকুরকে জাগাতে না পারি, তাহলে শুধু একটাই কথা বলতে পারি, সেটা হচ্ছে তবুও জয়গুরু বলতে 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 একদিন রত্নাকর দস্যুর মতো মরা 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 বলতে বলতে যদি মরা রাম রাম নামে পরিবর্তন হয়ে বাল্মীকিতে পরিণত হয়, এই আশা। তবে রত্নাকর দস্যুর ম্যাটেরিয়াল প্রথম ও প্রধান কথা। আজ এই পর্যন্ত। নমস্কার। জয় গুরু।